হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে? আপনারা জানেন কারা আলোচনা করেছে। আমরা কি দুধ ভাত? আমরা কেউ না? এই লড়াই আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই? আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না। দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আমরা সম্পূর্ণ ভিডিওটা না টেনে ফার্স্ট টু লাস্ট দেখব এবং মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে? আপনারা জানেন কারা আলোচনা করেছে। আমরা কি দুধ ভাত? আমরা কেউ না? এই লড়াই আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই? আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না, নাকি ক্ষমতার ভাগ চাইতেছি? আমাদের কথা শুনবেন এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে, এইটুকুই তো চাওয়া। এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের, গুরুত্ব দেন না, আর আপনারা গণমানুষের কথা শুনবেন। ঘোড়ায় তো হাসবে ভাইজান। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তারপর রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। আমরা অভিনন্দন জানাই, সমগ্র দেশবাসী তাদের সাফল্য কামনা করছে। অনেকে জিজ্ঞাসা করেছেন এই সরকার কেমন হলো। আমি এটা নিয়ে এই এপিসোডের শেষে আলাপ করব, তার আগে কিছু জরুরি আলাপ সেরে নিই। আগামী ২-১ দিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন। আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজব। প্রথমত, বাংলাদেশে গত ১৫ বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন। মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না, সে বিষয়টা ব্যাখ্যা করবেন। এই ব্যাখ্যাটা জরুরি, কারণ এই সরকারের ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে। লড়াইয়ে নাই কিন্তু পদে আছি, এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে। দ্বিতীয়ত, ৫ তারিখে অগাস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পরে ওনার ঢাকায় ফিরতে ৭২ ঘন্টা সময় কেন লাগলো, সে ব্যাপারে নিশ্চয়ই তিনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন। কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেক দিনই বলছিলেন তিনি বিকেলে আসবেন, সন্ধ্যায় আসবেন, আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন। এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে। বিলম্বের এই ৭২ ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন? দেশে অরাজকতা চলেছে, কোনো অভিভাবক নেই। একটা কথা শুনলাম, মাইনর সার্জারি হয়েছে ওনার, কিন্তু ওনার কি স্বল্পতম সময় প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না এমন একটা অরাজকতার সময়? আরেকটা প্রশ্নের উত্তর দরকার। অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত ৭২ ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের শীঘ্রভাগী বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি। এদের বাইরে গণ অভ্যুত্থানকারী তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষতবিক্ষত বিকৃত সংবিধানের আওতার মধ্যে থেকেই সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়নি। যেখানে ৭২-এর সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই, সেইখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মারপ্যাচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন? এমন পরিস্থিতিতে আমরা কখনোই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না। এই বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি। বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত, আইনগতভাবে অযথার্থ এবং সদ্যমুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি। এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান আত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস্ট বিপ্লবের কোনো একজন শহীদের পিতা অথবা মাতা। আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে। সেটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য। হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে? আপনারা জানেন কারা আলোচনা করেছে। আমরা কি দুধ ভাত? আমরা কেউ না? এই লড়াই আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই? আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না, নাকি ক্ষমতার ভাগ চাইতেছি? আমাদের কথা শুনবেন এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে, এইটুকুই তো চাওয়া। এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের, গুরুত্ব দেন না, আর আপনারা গণমানুষের কথা শুনবেন। ঘোড়ায় তো হাসবে ভাইজান। ফরহাদ ভাই খুব গুছায় বলছেন ভিডিওতে, শুনছেন এই কথাগুলো, শুনে দেখেন। আপনি যে নিজেকে একটা প্রশ্ন করেন, প্রশ্নটা এরকম যে
ডক্টর ইউনূস, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছি, ঠিক আছে? এই ফ্যাসিস্ট যে সংবিধান যেটা আছে, কেমন, এই সংবিধানের অধীনে তো লড়াই করিনি, আমরা গণ-অভ্যুত্থান করেছি, মূলত সংবিধান বিরোধী কাজ করেছি, ঠিক আছে? এখন কি ডক্টর ইউনূস এই বিদ্যমান সংবিধানের অধীনে, এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট, মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট, তার কাছে শপথ গ্রহণ করবেন? কেমন, এটা কি হতে পারে? এটা হতে পারে না। তাহলে আমরা আগে ভিড়িতে আমরা পরিষ্কার করেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না। এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি প্রেসিডেন্টের উপদেষ্টা, ঠিক আছে না? তিনি কিন্তু গণ-অভ্যুত্থানের যিনি প্রধান তা না, কিন্তু তাকে বানানো হবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে। আর আমরা বলছি না, তিনি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এবং তিনি কার প্রতিনিধি হবেন? তিনি হবেন গণ-অভ্যুত্থানের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি, সকল সংবিধান, সকল আইন যার অধীন। উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন, ওনার কথা শোনা হয় নাই। ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত অবৈধ দুর্নীতিবাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন, লাজ লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে পতিত সরকারের দোসর, গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন। বলেন দেখি, এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর চিন্তা ভাবনার মিল হয় কি করে? আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী। তারা তো মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের মতো এটা 3 মাস মেয়াদী একটা মসৃণ যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে। জি না, আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল সংকটটা কি? প্র্যাকটিক্যালি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের 16 ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল, বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড়। এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি, আর তা বোঝার ক্ষমতা কি এই লোকগুলোর আছে? খুনি শেখ হাসিনার বসানো প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছেন গত 15 বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিয়েছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা? এইগুলাকে নতুন করে গড়ে তোলার যে বিশাল কাজ, তা কম বেশি বিপ্লবী দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার ছাড়া কেউ করতে পারবে না। আর এজন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়োগ দিয়ে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন, এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছেন। জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মারায় অঢেল সম্পত্তি বানানোর পরে এখন তারাও অফিস বিমুখ হয়েছেন। আর বেনজির দুর্নীতিতে ডুবে থাকা শীর্ষ 500 অপরাধী পুলিশ কর্মকর্তা পালায় যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিসার্স খালি হয়ে গেছে। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি, অভিজ্ঞতা, বিপ্লবী জোশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে, তেমন লোকের নাম কি আমরা উপদেষ্টা মন্ডলীতে দেখতে পাচ্ছি? না, সবাই না। কেউ কেউ আছে, কিন্তু সবাই না। আমি এই উপদেষ্টা মন্ডলী নিয়ে পরে কথা বলবো, এখন বরং দেখি প্রফেসর ইউনূসকে দ্রুত কি কি পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি দ্রুত 5টা পদক্ষেপ নিতে হবে। আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে, মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত, গুমের শিকার, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, মামলার শিকার, দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রণয়ন সম্পন্ন করতে হবে। যাদের অঙ্গহানি ঘটছে, অন্ধত্ব বরণ করছেন, যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন, তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন করতে হবে, নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে। মনে রাখতে হবে তিনি, মানে প্রফেসর ইউনূস, বর্তমান প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বেন। সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সারা দেশের সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে। পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে। তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন কাজ শুরু করা যাবে। পুলিশকে আমূল সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে মিলিটারিকে, সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে, সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে। আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা 6 দিন উৎপাদন চালাই যেতে হবে। 6 মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি 2 দিনের জায়গায় 1 দিনে নামায় আনতে হবে। শনিবার থেকে সকল
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে, দরকার হলে এক্সট্রা ক্লাস করাইতে হবে। স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে, এগুলো অসঙ্গতি নিয়ে আমি ভিডিও করছি, 7 পর্বের করার কথা, আমি বাকিগুলো করবো, 3টা বোধহয় করছি, কাজ আগায় দিছি। এইগুলা সংস্কার করতে হবে, বইগুলো সংস্কার করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে। প্রয়োজনীয় ভর্তুকি নিশ্চিত করে সকল কৃষি পণ্য শস্য উৎপাদনের বাম্পার ফলন ঘটাতে হবে। মৎস্য সম্পদ, গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশে প্রোটিন সংকট কাটায় তুলতে হবে। প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে। গার্মেন্টস সহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা স্বার্থ রক্ষার জন্য সরকারের কি কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে। আর আমরা রেমিটেন্স বয়কট করছিলাম হাসিনার শাসনে, আমরা এখন আবার রেমিটেন্স পাঠাবো, সারা দুনিয়া থেকে পাঠাবো, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো, ব্যাংকিং চ্যানেলের বাইরে কোনো রেমিটেন্স যাবে না। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আয় অনুসারে স্বাস্থ্যসেবা একজন ব্যয় করবে, যার আয় যত কম তার স্বাস্থ্যসেবা ব্যয় তত কম হবে, যার আয় নাই তার ব্যয় হবে 0 টাকা, তার কোনো খরচা হবে না। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায়। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে, প্রত্যেক মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য কতজন যাচ্ছে সেটার হিসাব রাখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। এইটার সংখ্যা যদি কমে তাইলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে। বাংলাদেশে ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে তাদের চিহ্নিত করে বিতাড়িত করতে হবে। এবার আসেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে একটু দেখি। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না। অনেকে মনে করেন আমি সবার পিছে লাগি, সবার পিছে আঙুল দিই। ভাই ওইটাই আমার কাজ। আঙুল দেওয়ার লোক আছে জন্য আপনারা সোজা থাকেন, না থাকলে তো সোজা থাকবেন না। আমার সাথে কারো কোনো কিন্তু ভাই আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, কোনো শত্রুতা নাই, হ্যাঁ, আর কোনো ঈর্ষাও নাই। প্রফেসর ইউনূস নিজে জানেন আমি কি করি, উনি জানেন, হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করে নিয়েন আপনারা, হ্যাঁ। তাই উনি ওনার কাছে শুনে নেন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা, বুঝছেন? যাই হোক, জুলাই আগস্ট 2024 একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের বিজয়ীরা সরকার গঠন করছে। এই সরকারে যারা আছে তারা সবাই কি আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল? এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন্ড? এই যে দেখেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন মাত্র 11 দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে, সব খারাপ, উনি ভালো। শুনেন, ওনার মুখে শুনেন। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না, এবং উনি ওনার আশেপাশে যারা আছেন, হয়তো আমি বললে ঠিক হবে না, আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই ওনাকে কোনো সঠিক তথ্য দিতে চান না। তো উনি আসছেন এই তত্ত্বাবধায়ক সরকারে, তো উনি কি হাসিনার কোনো দোষ দেখতে পারবেন? হাসিনা বিচার করতে পারবেন? হাসিনা যদি বিচার করতে পারবেন তখন তো বলতে পারলেন না কেন? আর তখন বলার যখন সাহস ছিল না, এখন আসছেন কেন? ওই তো বুঝ শুনছি উনারে নাকি আর্মি ঢুকাইছে, আর্মির কোটায় আসছেন উনি। আজ এই যে দেখেন শারমিন মোর্শেদ খান, সারার মোর্শেদের মেয়ে, সে তো জয় বাংলার লোক, আওয়ামী অ্যাক্টিভিস্ট হিসেবে তার শুরু। মুক্তির গান দেখছেন না, এই যে এই মহিলা, উনি শারমিন মোর্শেদ। দেখেন ওই সময় স্মৃতিচারণ করতেছে জয় বাংলার গান দিয়া। গানটা শোনান, রিটেশ শায়রা না, শোনান। বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান, কদম কদম এগিয়ে চলেছে গাহি বাংলার গান, জয় বাংলার গান। আরে যে দামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালাও সমালোচনা করা উচিত না। ওনার নিজের মুখে শুনেন, শুনুন। দেখুন, আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন? ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি, এটাও কিন্তু একটু দুঃখজনক। ইসি যা করছে, হ্যাঁ, আচ্ছা, ইসি যা করছে বা সরকার যা করছে, আমরা প্রতিটা জিনিসই তো একটা সমালোচনার চোখ দিয়ে দেখছি, এবং সেটাও কিন্তু একদিক দিয়ে দুঃখজনক। আরে যে বিধানচন্দ্র রায়, উনি ছাত্র ইউনিয়ন করতেন, আমাদের খুবই ঘনিষ্ঠ, আমাদের বড় ভাই, এখন আওয়ামী লীগ করেন, প্রগতি লেখক সংঘ করতেন, জাতীয় মনোরোগ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। ওনারা তো এমনি হাসিনা পরিচালক বানায় নাই, তাই না? এটা তো উনি তো ইন্ডিয়া কোটায় আসছেন। যাই হোক, ও কিন্তু লেখালেখি করেন, বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে, বিশেষ করে ফ্রয়েড নিয়ে ওনার ভালো লেখা আছে। কিন্তু ওই যে কমিউনিস্ট কুরকুরে নিয়ে আসছেন, সিপিবিতেও ছিলেন, তাই একটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয়েড, এরকম আর কি। হ্যাঁ, এক্স্যাক্ট নামটা মনে নাই, এইরকমই নাম হবে আর কি। পড়তে গেছিলাম, পড়তে পারিনি, ভালো লাগে নাই আর কি, কিছু হয় নাই। যাই হোক, উনি বীরঞ্জন রায় নামে লেখেন, ভালো মানুষ, কিন্তু উনি খুবই ভালো মানুষ, লেখাপড়া করা মানুষ, আমাকে অনেক স্নেহ করতেন, এখন করেন কিনা জানি না। খুবই সফট মানুষ, খুবই নরম মানুষ, খুবই নরম করে কথা বলেন, কিন্তু চেতনা শিবিরের লোক। এই তো 3 জন খাস চেতনা শিবিরের লোক দেখাই দিলাম, ঢুকাইলাম তো কোন যুক্তিতে? আবার দেখেন আসিফ নজরুল ভাই, রেজওয়ান হাসান, আসিফ নজরুল ভাই আমার কিন্তু ঝাড়ছে, আমি রেজওয়ান হাসানের কবে নাকি ঝাড়ছিলাম। যাই হোক, মাইন্ড করেন না আবার। শুভ্র ভাই, হাসান আরিফ, 4 জনই তো আইনজীবী, 16 জনের মধ্যে 4 জন হচ্ছেন আইনজীবী, 25%, ডিসপ্রপোর্শনেটলি হাই। ডাইভার্সিটি আছে, কোনো ডাইভার্সিটি নাই। তো এটা কি হয়েছে? প্রফেসর ইউনূস তো ডাইভার্সিটির লোক, আর এইখানে কোনো ডাইভার্সিটি নাই। উনার মন্ত্রিসভায়, উনার উপদেষ্টা মন্ডলীতে ডাইভার্সিটি নাই, 4 জন আইনজীবী।
তো ওনাদের প্রফেশনাল এক্সপার্টাইজ কিভাবে কাজে লাগবে? 4 জন আইনজীবীকে নিয়ে কি করবেন? 4 জন যদি 4 প্রফেশনাল এক্সপার্টাইজার হইতো তাহলে ডাইভার্সিটি থাকতো না, এটা সমৃদ্ধ হইতো না উপদেষ্টা পরিষদ। এটা বড় উইকনেস কিন্তু এই উপদেষ্টা পরিষদে। যাই হোক, আসিফ নজরুল ভাই বলছিলেন যে আপনার খুশি হবেন এই সরকার দেখে। ভাই এইটা কি একটা সিনেমা আছে নায়ক নায়িকাদের দেখে পাবলিকের অর্গাজম হবে? এটা হাইলি পলিটিক্যাল একটা ফরমেশন, অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটেড ফিজিক্যাল এমবডিমেন্ট। সেটা কি হয়েছে? আমি উত্তর দিব না, আমি এখানে জাজমেন্ট করব না। আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যেগুলো আসে পত্রিকায় তার কমেন্ট বক্সগুলো পড়েন, তাহলে বুঝবেন কতটুকু পূরণ হয়েছে উপদেষ্টা পরিষদে। অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে। এটার জন্য আমি অভিনন্দন জানাই। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে। এক্সারসাইজটা খুব ভালো হয়েছে। এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে। এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে। এইটা মনে করেন না যে আমরা ব্যাশিং করবো, আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করবো, তা না। আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবো, অব্যাহত থাকবে। আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না, আমাদেরকে ধরে নেন না বিরোধী দল, দেখবেন মাঝে মাঝে কি কইতেছি আপনাদের নিয়ে। লক্ষ্য একটাই, বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়ার, সেটা আমরা একসাথেই দেব। আপনারা সরকারে থেকে দেবেন, আমরা সরকারের বাইরে থেকে দেব। আমরা আপনাদের সমালোচনা করব, আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন, আপনারা যেন দানব হইয়া না ওঠেন, আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবার থেকে বেশি বোঝেন, এটা যেন না মনে করেন। যাই হোক, আপনাদের শুভকামনা করি, আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি। ইনকিলাব জিন্দাবাদ। দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না। সেই জায়গা থেকে পরিষ্কারভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে, প্রতিবাদ করছে। কাজেই সেই সময় যদি সরকারের পক্ষ থেকে, যেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তারা যদি জনমতের বিপরীত কথা বলেন তাহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। আজকে এই বিষয়টা আমরা তার কাছে জানতে চেয়েছি আসলে কি এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি পরিস্থিতিকে কিভাবে দেখছেন, আমাদের কাছ থেকে কি সহযোগিতা চান এবং আমরা কি চাই তার কাছে। সেখানে তিনি পরিষ্কারই বলেছেন যে আসলে তার বক্তব্য হয়তো মিসকোট হতে পারে কিংবা বিকৃতভাবে প্রচার হতে পারে, কিন্তু তিনি নিজেও একজন এই জালিম সরকারের দ্বারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করছেন যে আপনি সেনা একজন উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক দিন সেনা অনুষ্ঠানে দাওয়াত পান না, রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পান না। কাজী তারা অবশ্যই এই যে গণহত্যা চালিয়েছে যে ঘাতকরা, তাদের বিচার চান এবং গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে সেটি তারা নিশ্চিত করতে চান। এই একটি কনসার্নের জায়গা। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক করার জন্য বিশেষ করে পুলিশি ব্যবস্থা ফাংশন করাটা খুবই জরুরি। কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অনেক জায়গায় পুলিশ মনোবল হারাচ্ছে, অনেকে কাজে যোগদান করেনি এবং গত 15 বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে, কাজেই সেখানে যদি দলবাজদেরকে চাকরিচ্যুত না করা হয়, ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু পুলিশের মধ্যে এই অস্থিরতা চলতে থাকবে। এক পক্ষ কাজে যোগদান করবে, আরেক পক্ষ যোগ না দেওয়ার জন্য উস্কানি দেবে। এমনকি আমরা পুলিশের মনোবল বৃদ্ধির জন্য আমরা একটা প্রস্তাব করেছি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের সাথে অন্তত 10 সদস্যের একটা সেনা টিম মোতায়েন করা। একই সাথে 64 জেলায় এবং যে কয়টা থানা এবং উপজেলা আছে সমস্ত জায়গায় নতুন ওসি এবং পুলিশ সুপারকে নতুন করে নিয়োগ দেওয়া বা পদায়ন করা। কারণ হচ্ছে আমরা ইউএনওরও দাবি জানিয়েছি, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় করবে, কিন্তু একই সাথে এটা আমরা সমস্ত সরকারি চাকুরিজীবী কর্মকর্তা কর্মচারীদেরকে অভয় দিতে চাই যারা এই ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিলেন না, অন্যায় করেননি, তাদের কারো চাকরি যাবে না। আমরা মনে করি যে অবশ্যই 64 জেলার এসপি খারাপ ছিলেন না, কিংবা সমস্ত ডিআইজিরা কখনোই সবাই খারাপ না, হয়তো পরিস্থিতির কারণে অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়েছেন, কিন্তু যাদের গুড ট্র্যাক রেকর্ড রয়েছে, যাদের পেশাদারিত্ব ছিল এই পরিস্থিতির মধ্যে ন্যূনতম, তারা কেউ যেন চাকরিচ্যুত না হয়। কারণ একসাথে সব ধরনের ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা জানেন সালমান এফ রহমানের মতো একজন স্বীকৃত ব্যাংক লুটেরা, শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত মাফিয়া গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অনেক ব্যবসায়ীর বিতর্কিত ভূমিকা রয়েছে। এখন ব্যবসায়ীরা যদি আতঙ্কিত হয়
তাহলে এখন এই সরকারের যে প্রধান দুটি চ্যালেঞ্জ, একটি হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা এবং ইকোনমি গতিশীল করা, তাহলে কিন্তু অর্থনীতি থমকে দাঁড়াবে। কাজে আমরা এটাও পরিষ্কার করেছি যে ব্যবসায়ীরা যেন হয়রানির না শিকার হয়। এবং এই যে এটা তো সত্য, দিনের আলোর মতো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় চর দখলের মধ্যে ইতিমধ্যে একটা শ্রেণীর উদ্ভব হয়েছে, নব্য দখলদার, পত্রিকা অফিস দখল করছে, টিভি চ্যানেল দখল করছে, মানুষের মিল ফ্যাক্টরি দখল করছে। এই দখলদারদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে এবং এই সাধারণ ছাত্র জনতা যেমনিভাবে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে এবং আমরা এই দখলদারি, লুটপাট এবং এই নৈরাজ্যের বিরুদ্ধে সেটা তাদেরকে আমরা জানিয়েছি পরিষ্কারভাবে। এবং তারাও বেশ কিছু ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছে। বিশেষ করে এই যে 15ই আগস্ট কেন্দ্রিক আপনারা জানেন যে একটা নৈরাজ্য তৈরির যে এই যে পলাতক প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিচ্ছেন তার নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য, আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরও যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তারা আস্ফালন ছেড়েছে, অনতিবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা। এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছেন। কাজে এখন তাকে গ্রেপ্তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে। পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে, সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার 7.6 mm গুলি তিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন। তো কাজে এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা, সকল ধরনের অবৈধ এবং বৈধ অস্ত্র জমা নেওয়া এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ, সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে হবে, কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন দিতে পারে, আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি। পাশাপাশি তিনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে। কোথাও যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী নৈরাজ্যকারী কোনো অবস্থান করে থাকে আমাদেরকে তথ্য দেবেন। তার ব্যক্তিগত নাম্বার, তার কর্মকর্তাদের নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছে, তারা পরিষ্কারভাবেই বলে দিয়েছে আমরা তাদের তথ্য দেওয়া মাত্রই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সর্বশেষ যেই কথা, এই যে একটা সরকার গঠিত হয়েছে, এখনও আমাদের অনেক ঝুঁকি রয়েছে, আশঙ্কা রয়েছে। কাজে আগামীকালকে থেকে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন। আন্দোলনকারী দলকে যারা বিপ্লবী ছিলেন, বিপ্লবীদের দ্বারা কোথাও যেন কোনো বিন্দুমাত্র শৃঙ্খলার ঘাটতি না হয়, কোনো কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময়ে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে যেন আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে, তারা সেটি আহ্বান জানিয়েছেন। কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এই সরকারের রাষ্ট্র পরিচালনায় অনেকের অভিজ্ঞতা নাই, কাজে আমরা যদি সহযোগিতা না করি সেই সহযোগিতা ছাড়া তারা কিন্তু সাকসেস হবে না। তাই সাংবাদিক, বিশেষ করে গণমাধ্যমকে প্রকৃত অর্থে ফোর্থ স্টেট হিসেবে রোল প্লে করার আমি মনে করি সময় এসেছে। আপনাদের অবাধ স্বাধীনতা রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নৈরাজ্য দেখা মাত্র আপনারা গণমাধ্যমে তুলে আনেন এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সরকারের কাছেও আপনারাও এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। আমরা নাগরিক সমাজ, রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের অবস্থানগুলো জানাচ্ছি, আমরা সব ধরনের সহযোগিতা করব। সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রতি, ছাত্রলীগ যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে গত 4-5 বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে, ওবায়দুল কাদের, সালমান এফ রহমানরা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে, আপনাদেরকে এই দেশে থাকতে হবে। কাজেই আপনারা এমন কিছু কইরেন না ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয়। তো আপনারা কথা শোনেন নাই, আপনারা এমন কর্মকাণ্ড করেছেন, এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ মাহবুদ জানে। তো সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো, আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন, আপনাদের কারো কথা ভাবেন নাই। প্রধান সেই নেত্রীর ছেলে তিনি বলেছেন যে তিনি কোনো পার্টির কথা, দলের কথা ভাবছেন না, তিনি তার মা, তার পরিবারের কথা ভাবছেন। কাজেই আপনারা যদি কারো উস্কানিতে
রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান, শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকলে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন, কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধানমন্ডিতে শোডাউন দেওয়ার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এইদিকের যে ক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা কিন্তু স্বাভাবিকভাবেই রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন, প্রাণ নিয়ে কিন্তু ঘুরে ফিরতে পারবেন না। কাজেই দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, এই নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সকলকে। স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।